এই কেরানির যে মাথা ঘুরে যাবে 6.5 লক্ষ টাকার কথায়, এ বাস্তবিক। নমস্কার, আমরা শুনছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস রত্নদ্বীপ। তাহলে আসুন শুনে নিই রাখালবাবুর আগামী পদক্ষেপ কি হতে চলেছে। এত টাকার মালিক কি সে সত্যি হতে পারবে? তা রাখাল মনে মনে ভাবিতে লাগিল, এই নগদ টাকাটা আমার হস্তগত হইলেই আমি আর কিছু চাহি না। জমিদারি কার্য বিশেষ জটিল ও পরিশ্রম সাধ্য, কে ভূতের বেগার খাটিয়া মরে। তাই সে নিম্নস্বরে বলিল, কাকা, যদিও আমি গৃহস্থাশ্রমে ফিরে এসেছি বটে, তবু বিষয়কর্ম করা আমার যে বড় রুচিকর হবে তা নয়। যেই সময়টা বিষয়কর্ম দেখতে আমার যাবে, সেই সময়টা আমি পুজো আহ্নিক শাস্ত্রপাঠ তীর্থভ্রমণ এসব করতে পেলে বেশি সুখে থাকব। দেওয়ানজি বলিলেন, সে কি বাবা, তা বললে কি চলে? তোমার বিষয় তুমি না দেখলে কি হয়? আমি বুড়ো হয়েছি, আমি আর কদিন। তুমি ফিরে এলে এই সময় যদি দাদা বেঁচে থাকতেন, তাহলে তোমায় সব বুঝিয়ে সুঝিয়ে দেখিয়ে দিতেন। আমরা দুই বুড়োতে গিয়ে কাশিবাস করতাম। এই সময় দেওয়ানজির কথাগুলো যেন ভারী ভারী হইয়া আসিল, কণ্ঠস্বরটা একটু কাঁপিতে লাগিল। তিনি বলিলেন, কিন্তু তা তো আর হলো না, আমি একলা পড়ে গেলাম। দেওয়ানজির ভাবান্তর দর্শনে রাখালো মুখখানি যথাসাধ্য বিষণ্ণ করিয়া রহিল। অধবদনে কিয়ৎক্ষণ নীরবে অতিবাহিত করিয়া বলিল, কাকা, আপনি ধর্মকর্ম করবেন, পরকালের কার্য করবেন, তাতে আমি বাধা দেব এমন পাষণ্ড আমি নই। তবে এইমাত্র বলছিলাম, আমারও প্রাণের টানটা তো ওই দিকেই, টাকা কড়ি বিষয় সম্পত্তির দিকে নয়। দেওয়ানজি বলিলেন, তা বেশ তো বাবা, তোমার যখন সেই বয়স হবে তুমি তখন তাই করবে বই কি। এখন সংসার ধর্ম করো, আর ঈশ্বর যদি 2-4টি ছেলে পিলে দেন, তাদের মানুষ করো। তারপর তারা উপযুক্ত হলে তখন তুমিও নিজের পরকালের কার্য করো, সে তো ভালো কথা। ঈশ্বর যদি 2-4টি ছেলে পিলে দেন। এই কথা শুনিয়া গত রজনীতে দৃষ্ট বৌরানীর সেই হাসি ও অশ্রুপূর্ণ মুখখানি রাখালের মনে পড়িয়া গেল। তাহাকে দ্বিতীয়বার দেখিবার আশা করিয়া রাখাল অন্তঃপুরে অপেক্ষা করিয়াছিল, কিন্তু সেই আশাই বঞ্চিত হইয়াছে। আহারের পর হইতেই সেই মুখখানি আবার দেখিতে পাইবে, এই নতুন আশাটুকু তাহার মনের মধ্যে আন্দোলিত হইতে লাগিল। কিয়ৎক্ষণ পর ভৃত্য আসিয়া জানাইল আহারের স্থান হইয়াছে। তখন দেওয়ানজিকে সঙ্গে করিয়া রাখাল অন্তঃপুর মধ্যে প্রবেশ করিল। আহারান্তে দেওয়ানজিকে লইয়া রাখাল তাহার নিজের জন্য নির্দিষ্ট কক্ষখানিতে গিয়া বসিল। রামা খানসামা আলবোলাতে সুগন্ধি তামাকু সাজিয়া দিয়া গেল। একখানি আরাম কেদারায় হেলিয়া বসিয়া দেওয়ানজি ধূমপান করিতে লাগিলেন। রাখাল একটি সোফা অধিকার করিয়া তাহার সহিত বাক্যালাপে প্রবৃত্ত হইল। পাশে একটি তেপায়া টেবিলের ওপর রূপার ডিবায় গোটাকতক পান। কথা কহিতে কহিতে মাঝে মাঝে এক একটা লইয়া রাখাল মুখে দিতেছে। জমিদারি সংক্রান্ত কথাবার্তায় বেশিরভাগ হইল। দেওয়ানজি বলিলেন, কৃষ্ণনগরে গিয়া নাম খারিজ প্রভৃতির জন্য দরখাস্তের পর কালেক্টর সাহেবের সঙ্গে একবার দেখা করা আবশ্যক। রাখাল জিজ্ঞাসা করিল, কি পোশাকে যাব? দেওয়ানজি বলিল, আমিও তাই ভাবছি, গেরুয়া পোশাকে যেন কেমন কেমন মনে হয়। রাখাল বলিল, যখন মঠে ছিলাম তখন সাহেব সুবোধের সঙ্গে দেখা সাক্ষাৎ করিতে হলে গেরুয়া পোশাকেই যেতাম, তবে তখন ছিলাম মোহান্ত, মানিয়ে যেত। কি কি পরতে? ওই গেরুয়া ধুতির ওপর গেরুয়া মেরজায়, তার ওপর গেরুয়া রেশমি আলখাল্লা, মাথায় গেরুয়া পাকড়ি, পায়ে গেরুয়া রঙের মোজা। ওই জুতোটাই কেবল গেরুয়া নয়, বাদামি।
সেসব আলখাল্লা টালখাল্লা এনেছো? না। তাহলে না হয় কলকাতা থেকে ফরমাস দিয়ে তৈরি করিয়ে নাও। কিছু আসবাবপত্রও তো কেনার দরকার। রাখাল বলিল, আজ্ঞে হ্যাঁ, কলকাতায় একবার যাওয়া দরকার। তবিলে কত টাকা আছে? একখানা মোটর কারও কিনে আনবার ইচ্ছে আছে। দেওয়ানজি বলিলেন, মোটর কার? সে তো অনেক দাম। দেওয়ানজির স্বর শুনিয়া রাখাল বুঝিল ইনি বাধা দেবার চেষ্টায় আছেন, তাই একটু কৌশল করিয়া বলিল, আগে না, বেশি দামের এখন কিনব না। আর এইসব পাড়া গেঁয়ে রাস্তায় 15-20 হাজারের মোটর নষ্ট হয়ে যাবে। আপাতত 7-8 হাজার টাকায় একখানি কিনে আনব। দেওয়ানজি বলিলেন, তা ও টাকা মাজুদি তবিল থেকেই হতে পারবে। কবে যাবে বলো? আমিও কামকর্মে সেই রকম বন্দোবস্ত করি। হাতে 2-1টি জরুরি কাজ আছে, সেগুলো সেরে ফেলি। রাখাল ভাবিল, ই আবার কি কথা? উনি আমার সঙ্গে যাইতে চাহেন নাকি? আরে সর্বনাশ, সে তো হইবে না। কলিকাতায় কত পরিচিত লোকের সঙ্গে সাক্ষাৎ হইতে পারে। কেহ যদি হঠাৎ দেখিয়া কি হে রাখাল এই বলিয়া সব মাটি করিয়া দেয়। তাই সে বলিল, কবে যাব এখনো স্থির করিনি, হয়তো কালই যেতে পারি। তাহার মনের আশা হয়তো অত শীঘ্র হাতের কাজ সারিয়া কলিকাতায় যাইতে দেওয়ানজি অক্ষম হইতে পারেন। দেওয়ানজি বলিলেন, কাল যদি যাত্রা করো তাহলে আমার বিশেষ অসুবিধে হবে না। ফিরে এসে সেই কাজগুলোতে হাত দিলেও চলবে। 5-7 দিনের বেশি বিলম্ব হবে কি? রাখাল একটু চিন্তা করিবার ভান করিল। শেষে বলিল, হ্যাঁ, একটু বিলম্ব হবে বই কি, 10-12 দিনও লেগে যেতে পারে। কৃষ্ণা চতুর্থীর দিন বাবার বাৎসরিক শ্রাদ্ধ, সেসব জোগাড় যন্ত্র করতে হবে তো। আপনি অতদিন ধরে এখানে না থাকলে চলবে কি? দেওয়ানজি বুঝিতে পারিলেন তাহাকে সঙ্গে লইতে বাবু অনিচ্ছুক। মনে মনে একটু বিস্মিত হইলেন। রাখাল নিজেকে অতীব সদাচার পরায়ণ ব্রহ্মচারী বলিয়া পরিচয় দিয়াছে, তাই দেওয়ানজি রাখালের আপত্তিটুকুর কারণ নির্ণয়ে অসমর্থ হইলেন। কিন্তু কি করিবেন, উপায় নাই। অদ্যপ্রাতে রানীমা তাহাকে বিশেষ করিয়া সাবধান করিয়া দিয়াছিলেন, এই বলিয়া একটা বিষয়ে খুব লক্ষ্য রাখতে হবে। এখন দিনকতক ভবেনকে একলা কোথাও যেতে দেওয়া যাবে না। যদি কৃষ্ণনগর কিংবা কলিকাতা কিংবা আরও কোথাও যেতে চায়, বরাবর তুমি সঙ্গে সঙ্গেই থেকো ঠাকুরপো। মনের গতি কখন কীরকম দাঁড়ায় তা তো আর বলা যায় না, আবার না পালায়। সুতরাং দেওয়ানজিকেও কৌশল অবলম্বন করিতে হইল। তিনি বলিলেন, ভালো কথা মনে করে দিয়েছ। কৃষ্ণ চতুর্থীর দিন শ্রাদ্ধ, ওটা আমার মনেই ছিল না। জোগাড় যন্ত্র যা কিছু সে তো কলকাতা থেকেই অধিকাংশ করে নিয়ে আসতে হবে। ঘি, ময়দা, চিনি, মশলাপাতি সবই তো কলকাতায়। কাজে 2-1 দিন আগে 1,000-5 বোম্বাই আম, 1,000-10 লিচু, গোলাপজাম আর অন্যান্য ফল ফুলুরি এসব কিনে পাঠাবার জন্য কোনো লোককে ভার দিয়ে আসতে হবে। ভিয়েন করবার জন্য, লুচি ভাজার জন্য জনকতক বামুন এখন থেকে বন্দোবস্ত না করে এলে সময় মতো আবার পাওয়া যাবে না। রাখাল বলিল, লুচি ভাজবার জন্য বামুন আনতে হবে কলকাতা থেকে? কেন, এখানে লোক পাওয়া যাবে না? ছেলেবেলায় তো দেখেছি কাজকর্ম হলে গ্রামের লোকেরা এসে লুচি ভাজত। দেওয়ানজি বলিলেন, বাবা সে কথা আর বলো কেন, 16 বছর আগে যা দেখে গেছো এখন কি আর তাই আছে? তখন প্রত্যেক পাড়াতেই 2-4 জন উৎসাহী পরোপকারী ব্রাহ্মণ ভদ্র সন্তান পাওয়া যেত। কোথাও কাজকর্ম হলে তারা শতপ্রবৃত্ত হয়ে কোমর বেঁধে লেগে যেত। আগে তারা মনে করত আমি তৈরি করব, আমার হাতে 5 জন ভালো ব্রাহ্মণে খাবে, সে তো আমার সৌভাগ্য। আর এখন ভাবে কি,
আমি কি রসুয়ে বামুন? এখন এই রকম কাজকে তারা অপমানজনক বলে মনে করে। রাখাল ভাবিল, দেওয়ানজি তো কলিকাতায় সঙ্গে না গিয়া ছাড়িবে না দেখিতেছি। সে যাহা হোক, সে পরের কথা পরে দেখা যাইবে। এতক্ষণে বৌরানীর আহারাদি হইয়া গিয়া থাকিবে। ইনি এখন গাত্রোত্থান করিলে সে বেচারি আসিতে পারে। তাই অল্পক্ষণ নীরব থাকিয়া রাখাল মুখের কাছে হাত আড়াল দিয়া ক্ষুদ্র একটি হাই তুলিল। দেওয়ানজি ইহা লক্ষ্য করিলেন, বলিলেন, এখন তাহলে উঠি, তুমি একটু বিশ্রাম করো। এখানে বিছানা করে দিতে বলবো কি? রাখাল বলিল, আচ্ছা বলুন। রামা, ও রামা! বলিতে বলিতে দেওয়ানজি উঠিয়া গেলেন। তার রাখালের আকাঙ্ক্ষা পূর্ণ হইল। কিয়ৎক্ষণ পরেই আনমিত নয়না সলজ্জ বদনা বৌরানী আসিয়া প্রবেশ করিলেন। তাহার পরিধানে একখানি জরিপার সাদা শাড়ি, গায়ে একটি হাফ হাতা জ্যাকেট, হাতে 4 গাছি করিয়া 8 গাছি তারা প্যাটেন সোনার চড়ি, পায়ে 2 গাছি অমৃতি পাকের জলতরঙ্গ মল। আর কোনো অলঙ্কার নাই। বৌরানীকে দেখিয়া রাখাল একটু থতমত হইয়া বলিল, কোথায় যাচ্ছ? বৌরানী বিস্ময়ের সহিত বলিলেন, কই, কোথাও যায়নি তো। রাখাল একটু অপ্রতিভ হইয়া বলিল, না তা নয়, এতক্ষণ কোথায় ছিলে তাই জিজ্ঞেস করছি। ঠাকুর ঘরে ছিলাম। বলিয়াই বৌরানী নীরবে দাঁড়াইয়া রহিলেন। রাখাল বলিল, বসো। বৌরানী সলজ্জভাবে উন্মুক্ত দ্বারের পানে চাহিলেন। রাখাল তাহার মনের ভাব বুঝিল, উঠিয়া গিয়া পর্দাটি টানিয়া দিল। ফিরিয়া আসিয়া একখানি চেয়ারে বসিয়া সোফাটি নির্দেশ করিয়া বলিল, বসো। বৌরানী উপবেশন করিয়া নিজের একখানি হাত অন্য হাতে ধরিয়া অবনত বদনে বলিলেন, তুমি নাকি কলকাতায় যাবে? রাখাল বলিল, হ্যাঁ, তাই তো মনে করছি। একটু নীরব থাকিয়া বৌরানী বলিলেন, এক্ষুনি কেন যাবে? তাহার কণ্ঠস্বর কাতর সূচক। রাখাল অপরাধীর মতো বলিল, কতগুলো কাজকর্ম রয়েছে কি না। এইবার বৌরানী মুখ তুলিলেন, ছল ছল নেত্রযুগল রাখালের পানে স্থাপন করিয়া বলিলেন, মা কাঁদছেন যে। রাখাল উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করিল, মা কাঁদছেন কেন? বৌরানী বলিলেন, তুমি এক্ষুনি কেন যাবে? দিওয়ান কাকা তো যাচ্ছেন। তোমার যা যা জিনিসপত্রের দরকার তাকে লিখে দিও, তিনিই কিনে আনবেন। রাখাল ধীরে ধীরে বলিল, কতগুলো কাপড় চোপড় তৈরি করতে হবে কি না, নিজে না গেলে। বৌরানী বলিলেন, কাপড় চোপড়ের জন্য তোমার যাবার দরকার কি? দেওয়ান কাকা কলকাতার সবচেয়ে বড় দোকান থেকে তাদের দর্জিকে খরচ দিয়ে সঙ্গে নিয়ে আসবেন। অনেক রকম কাপড়ের নমুনাও নিয়ে আসবেন। তুমি এইখানে বসেই কাপড় পছন্দ করে দর্জিকে মাপ দিয়ে দিও। রাখাল ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আচ্ছা তাই হবে। মা যদি দুঃখিত হন তাহলে এখন আমি যাব না। বলিয়াই রাখাল একটা পান লইয়া মুখে দিল। ডিবাটি বৌরানীর দিকে সরাইয়া বলিল, পান খাও। বৌরানী ধীরে ধীরে তাহার কম্পিত হস্তখানি বাড়াইয়া একটা পান লইলেন। সেটি হাতে ধরিয়াই রহিলেন, খাইলেন না। রাখাল জিজ্ঞাসা করিল, তোমার খাওয়া হয়েছে? মার খাওয়া হয়েছে? না, আমরা খেতেই যাচ্ছিলাম। দেওয়ান কাকার কাছে তোমার কলকাতা যাবার কথা শুনে মা কাঁদতে লাগলেন। রাখাল ঈষৎ হাসিয়া বলিল, তোমায় বুঝি তাই মা পাঠিয়ে দিলেন? বৌরানী শিরোচ্চালনা করিয়া সংকেতে জানালেন, হ্যাঁ। রাখাল বলিল, না হলে তুমি এখন আসতে না বোধ হয়। বলিয়াই মৃদু হাস্য করিতে লাগিল।
বউরানী কোনো উত্তরই করিলেন না। তাহার অধর প্রান্তে একটুমাত্র সলজ্জ হাসি দেখা গেল। এমন সময় রামা খানসামা বাহির হইতে বলিল, বউরানী, বাবুর বিছানা কোন ঘরে হবে? আচ্ছা, আমি আসছি বলিয়া বউরানী রাখালকে জিজ্ঞাসা করিলেন, মার ঘরে তোমার বিছানা করে দিতে বলবো, নাকি এইখানেই শোবে? রাখাল বলিল, এইখানেই শোব। এই ঘরে পালঙ্কাদি কিছুই ছিল না। বউরানী দ্বারের কাছে গিয়া বলিলেন, রামচরণ, এই ঘরেই বাবু শোবেন। একখানা নেওয়ারের খাট আনিয়ে বিছানা করে দাও। রামা চলিয়া গেল। বউরানী ফিরিয়া আসিয়া আবার সোফায় উপবেশন করিলেন। দুই এক কথার পর রাখাল বলিল, আবার কখন তোমার দেখা পাব? কেন? কথাটি উচ্চারণ করিবার সময় বউরানীর ঠোঁট দুখানি যেন ঈষৎ ফুলিয়া উঠিল। এইটুকু রাখালে চক্ষু এড়াইল না। সে বলিল, তোমার দেখতে ইচ্ছে করে তাই। বউরানী আবার ঠোঁট ফুলাইয়া একটু হাসি সহিত বলিলেন, ইস! কেন, বিশ্বাস হলো না? বউরানী ঘাড় নাড়িয়া জানাইলেন, না। অবিশ্বাসের কারণটা কি শুনি? বউরানী কথা কহিলেন না। রাখাল তখন পীড়াপিড়ি করিতে লাগিল। শেষে তিনি বলিলেন, আমাকে ছেড়ে তো তুমি কলকাতায় চলে যাচ্ছিলে। রাখাল বলিল, দুদিনের জন্য যাচ্ছিলাম বই তো নয়, তবুও তো যাচ্ছিলে। রামা বাহির হইতে বলিল, বউরানী, খাট বিছানা এনেছি। রাখাল বলিল, যাও, তুমি খেতে বসো গে, অনেক বেলা হলো। আমি ঘন্টা দুই ঘুমিয়ে তারপর উঠব। ততক্ষণ রোদ্দুরটাও পড়ে আসবে। তুমি এসে অন্দরের বাগানে আমায় বেড়াতে নিয়ে যাবে। বাগানে বেড়াতে যাবে? তুমি এসো, দুজনেই যাব। বউরানীর মুখখানি লজ্জায় রাঙা হইয়া উঠিল। বলিলেন, দুজনে একসঙ্গে? তবে আমি আগে যাব, তুমি পরে আসবে? না, ছি। রাখাল দুঃখিত হইয়া বলিল, তুমি যাবে না? তাহলে আমি গিয়ে কি করব? বউরানী বলিলেন, না, তুমি যেও, আমি আগে থাকতেই সেইখানে থাকবো এখন। নিশ্চয়ই, নিশ্চয়ই। বেশ, ভুলো না, তুমি ভুলো না। বলিয়াই বউরানী মৃদু হাস্য করিয়া প্রস্থান করিলেন। সঙ্গে সঙ্গে একজন ঝির সহিত রামা খানসামা প্রবেশ করিয়া বাবুর জন্য শয্যা রচনায় প্রবৃত্ত হইল। বিকালে রাখালের সহিত বাগানে বউরানীর সাক্ষাৎ হইল বটে, কিন্তু সে কেবল 5 মিনিটের জন্য। রাখাল বউরানীকে খুঁজিয়া বাহির করিলে পর তিনি লজ্জায় নিতান্তই জোড়োসোড়ো হইয়া পড়িলেন। পাছে কোনো দিক হইতে কেহ আসিয়া পড়ে এই আশঙ্কায় তাহার নয়ন চঞ্চল ও মন ব্যতিব্যস্ত হইয়া উঠিল। অবস্থা বুঝিয়া রাখাল তাহাকে মুক্তি দিল। তিনি গাছের আড়াল দিয়া পলায়ন করিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। রাখাল বাগানের শোভা দেখিতে দেখিতে পদচারণা করিতে লাগিল। সন্ধ্যার অনতিপূর্বে অন্তঃপুরের পশ্চাৎদ্বার হইতে কনকলতা ও সুরবালা বাহির হইয়া গঙ্গার ঘাট অভিমুখে চলিল। কনক প্রথম প্রথম যখন আসিয়াছিল তখন সে সুরবালার তত্ত্ব বড় লইত না। সুরবালা তখন নিজের দুঃখভারে বড়ই কাতর ও ম্রিয়মাণ। কনকও বউরানীর মন জোগাইবার জন্য অতিমাত্র ব্যস্ত। কিন্তু যখন হইতে বউরানী কনকের প্রতি অপ্রসন্ন হইতে আরম্ভ করিয়াছেন, তখন হইতেই অল্পে অল্পে কনকও সুরবালার প্রতি আকৃষ্ট হইতেছে। এই কয়দিন তো কনক কিংবা সুরবালা বউরানী সঙ্গ অতি অল্পক্ষণই পাইয়াছে, সুতরাং উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা একটু বৃদ্ধি পাইয়াছে। কনক বড় বুদ্ধিমতী। সে বেশ বুঝিতে পারিয়াছে সুরবালার জীবন কোনো একটি গূঢ় রহস্যের জবনিকায় আচ্ছন্ন।
সেই রহস্যটি যে কি তাহা ভেদ করিতে এই কয়দিন বিশেষ চেষ্টা করিয়াও সে কৃতকার্য হয় নাই। সূর্য তখন অস্ত গিয়াছে। গঙ্গার শীতল জলরাশিতে অবগাহন করিয়া যুবতী দুইজন তীরে উঠিল। সোপানের ওপর বসিয়া গাত্র মার্জনা দিতে মনোনিবেশ করিল। সুরবালা বলিল, বৌরানী খুব খুশি হয়েছেন না? কনক বলিল, অমন জিনিসটি পেলে কে না খুশি হয়, তুমি হও না? কথাটা শুনিয়া সুরবালার ভালো লাগিল না। তাহার যোগ ঈষৎ কুঞ্চিত হইয়া উঠিল। কনক গুনগুন স্বরে গাহিল, আজি রজনী হাম ভাগে পোহাইল। আচ্ছা ভাই, বাবুর এ কিরকম আক্কেল? যদি ব্রতই ছিল এখানে 6 মাস যদি এত নিয়মই রাখতে হবে তবে তাড়াতাড়ি আসা কেন? সে না হয় 6 মাস পরেই আসতেন, অন্যায় নয়? সুরবালা বলিল, কেন, অন্যায়ের কি? বুড়োমা বাড়িতে রয়েছেন, 6 মাসের মধ্যে তিনি যদি মরে যান তাহলে তো ছেলেটির মুখখানিও আর দেখতে পেতেন না। মায়ের কথা ভেবে আমি বলিনি, বৌরানীর কথা ভেবে বলছিলাম। সুরবালা বলিল, 6 মাস আগে বাড়ি এলেন, বৌরানীর পক্ষেও কি ভালো নয়? স্বামী সেবা করতে পাওয়া, স্বামীকে দেখতে পাওয়া, এটা কি স্ত্রীলোকের পক্ষে কম সৌভাগ্য? কনক বলিল, নাও নাও, আর ভট্টাচার্যগিরি ফলাতে হবে না। আচ্ছা ভাই, ও যদি ভবেন্দ্র না হয়, অন্য কেউ হয়? সুরবালা এই কথা শুনিয়া শিহরিয়া উঠিল, বলিল, সর্বনাশ, অমন কথা বলো না। উনি ভবেন্দ্রবাবু না হলে বাড়ির লোকে কি এতক্ষণে সন্দেহ করতো না? কনক বলিল, এই রকম হয় কিন্তু, কেউ অনেক দিন থেকে নিরুদ্দেশ আছে, হয়তো বা মরে গিয়েছে, কোনো জুয়াচোর বিষয় সম্পত্তির লোভে সেই লোক সেজে এসেছে। একবার কমলা থিয়েটারে এরকম একখানা নাটকে আমি এইরকম একখানা নাটক আমি দেখেছিলাম। কেউ প্রথমে চিনতে পারেনি? কেউ না। ঘরে স্ত্রী ছিল, তা ছিল বই কি, যুবতী স্ত্রী। যে এসেছিল তারও কি এরকম কোনো ব্রতট্রত ছিল? না, তা ছিল না। সুরবালা হাসিয়া বলিল, ইনি যদি জুয়াচোর হতেন তাহলে এরও কোনো ব্রত থাকত না। কনক বলিল, ইনি জুয়াচোর নন সে প্রমাণ তো এতে মোটেই হচ্ছে না, বরং যদি ইনি জুয়াচোর হন তবে এই প্রমাণ হচ্ছে নাটকে সেই জুয়াচোর অপেক্ষা বাস্তব জীবনের এই জুয়াচোরটি বেশি বুদ্ধিমান। সুরবালা বলিল, ছি, ও কথা মনেও আনতে নেই। বৌরানী আমাদের সতী লক্ষ্মী, ভগবান কি এমন নিষ্ঠুর হতে পারেন? গাত্রমার্জনা সমাপন্তে শুষ্ক বস্ত্রাদি পরিধান করিয়া উভয়েই সোপান আরোহণ করিল। মৃদুস্বরে কথাবার্তা কহিতে কহিতে বাগান অতিক্রম করিয়া দুইজনেই অন্তঃপুর অভিমুখে অগ্রসর হইতে লাগিল। কনকলতা পশ্চাতে আর সুরবালা অগ্রগামিনী। কিয়দ্দূর আসিয়া উদ্যানপথের একটা বৃক্ষবহুল অংশের বাহির হইবা মাত্রই সুরবালা স্তম্ভিত হইয়া দাঁড়াইল। কনক অগ্রসর হইয়া দেখিল অল্প দূরে রাখাল দাঁড়াইয়া। সে ইহাদিগকে দেখিবা মাত্রই ফিরিয়া বিপরীত দিকে পদচালনা করিল। কনক দেখিল সুরবালার মুখ পাংশু বর্ণ ধারণ করিয়াছে, তাহার হাত পা কাঁপিতেছে। কনকের পানে চাহিয়া রুদ্ধশ্বাসে সে জিজ্ঞাসা করিল, উনি কে? সুরবালার ভাবভঙ্গি দেখিয়া কনক কিছু বিস্ময় বোধ করিল, বলিল, কে আবার? বাবু। সুরবালা বলিল, বাবু? কোন বাবু? ভবেন্দ্রবাবু, কিংবা যিনি ভবেন্দ্রবাবু সেজে এসেছেন তিনি। বলিয়াই কনক তীক্ষ্ণ দৃষ্টিতে সুরবালার মুখের পানে চাহিয়া রহিল। সুরবালা বলিল,
যিনি ভবেন্দ্রবাবু সেজেছেন নাকি? কনকলতার মনে সন্দেহটি প্রায় নিশ্চয়তার কাছাকাছি আসিয়া পৌঁছিল। উত্তর করিল, তা সেজেছেন কিনা আমি কি করে জানি? তুমি জানো আর উনি জানেন। সুরবালা স্বপ্নবেষ্টের ন্যায় কনকের মুখের পানে চাহিয়া রহিল। কয়েক মুহূর্ত পর বলিল, বুঝতে পারলাম না, কি বলছো তুমি? কনক হাসিয়া বলিল, না, এমন কিছুই বলিনি। বলছি যে আজ মাসের কদিন হলো। চলো চলো, এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? অন্তঃপুরে প্রবেশ করিয়া উভয়েই নিজ নিজ নির্দিষ্ট কক্ষে প্রবেশ করিল। কনকলতা একাকিনী বসিয়া আকাশ পাতাল অনেক চিন্তা করিতে লাগিল, কিন্তু অন্ধকার এই ঘটনাটির একটা নিশ্চিন্ত মীমাংসায় উপনীত হইতে পারিল না। ইহারা দুইজনেই ষড়যন্ত্র করিয়া আসে নাই, তাহা কনকের ধারণা হইল। অথচ ইহারা পরস্পরের যে পরিচিত, সে বিষয়েও কোনো সংশয় রহিল না। তবে লোকটা জুয়াচোর অথবা বাস্তবিক ভবেন্দ্র। মোহান্ত অবস্থায় সুরবালার সহিত পরিচিত ছিল। এসব কিছুই কনক নির্ণয় করিতে পারিল না। রাত্রি ৯টার সময় রাখাল খাইতে বসিয়াছে। বড় গ্রীষ্ম বলিয়া খোলা ছাদের আহারের স্থান হইয়াছে। সম্মুখে একটা বড় ল্যাম্প জ্বলিতেছে। কিয়দ্দূরে একটি অন্ধকার কক্ষে জানালার কাছে দাঁড়াইয়া সুরবালা একদৃষ্টে রাখালের পানে চাহিয়াছিল। এমন সময় হঠাৎ পশ্চাৎ হইতে কনক আসিয়া তাহার চক্ষু টিপিয়া ধরিল। সুরবালা বলিল, কনক দিদি। কনক বলিল, দিদি দিদি? আমি তোমার চেয়ে বয়সে বড় নাকি যে আমায় দিদি বলছো? সুরবালা অধীর হইয়া নড়িয়া চড়িয়া বলিল, চোখ ছাড়ো, ছাড়ো চোখ। চোখ ছাড়ব না। ভদ্রলোকের ছেলে খেতে বসেছে, অমন করে দৃষ্টি দিচ্ছ কেন? আহা, বেচারির বদহজম হবে না? সুরবালা বিরক্ত হইয়া বলিল, চোখ ছাড়ো না, কি করছো? আহ! কনক চোখ ছাড়িয়া বলিল, দেখো দেখো, প্রাণ ভরে দেখো, যার সঙ্গে যার ভাব, মুখ দেখলেও লাভ। তা কোথায় আলাপ হয়েছিল? সুরবালা বলিল, আলাপ? হ্যাঁ, আলাপ, পরিচয়, বন্ধুত্ব কোথায় হয়েছিল? কে বললে? উনি নিজেই বলেছেন। কার কাছে? বউরানীর কাছে। সুরবালা সবিস্ময়ে বলিল, কি বলেছেন বউরানীকে? বলেছেন আমি ওই স্ত্রীলোকটিকে একসময় চিনতাম। দৃঢ়স্বরে সুরবালা বলিল, বউরানীকে ওই কথা বলেছেন? কখনো নয়। কনক বলিল, তবে আসল কথাটা খুলেই বলো না ভাই। সুরবালা কিছু না বলিয়া ক্ষিপ্রচরণে সেই স্থান হতে প্রস্থান করিল। নিজের শয্যা কক্ষে গিয়া বিছানায় পড়িয়া বালিশে মুখ গুজিয়া কাঁদিতে লাগিল। সেদিন রাত্রে জলযোগের পর অনেক রাত্রি অবধি কনকলতার বদ্ধ জানালার ফাঁক দিয়া আলোক বাহির হইয়াছিল। বিছানায় বসিয়া সোনার হরিণকে সে একখানি সুদীর্ঘ পত্র লিখিয়া রাত্রি প্রায় ১টার সময় বাতি নিভাইল। কলিকাতার উত্তরাংশে কোনো দ্বিতল গৃহের একটি প্রকোষ্ঠে বসিয়া খগেন্দ্রনাথ ওরফে সোনার হরিণ অতি নিবিষ্ট চিত্তে একখানি পত্র পাঠ করিতেছিল। তাহার সম্মুখে টেবিলের ওপর ডাকের আর একখানি খোলা খাম পড়িয়া আছে। প্রথম পত্রখানি পড়িয়া দ্বিতীয়খানি খগেন্দ্র তুলিয়া লইল। এখানি প্রথমখানির মতো বহু পৃষ্ঠাব্যাপী নহে, ক্ষুদ্র। নিম্নলিখিত কয়েক ছত্রে শেষ হইয়াছিল। বাসুলিপাড়া, ৫ই জ্যৈষ্ঠ। প্রিয় খগেনবাবু, আপনার পত্র পাইলাম।
আমি যেরূপ সন্দেহ করিয়াছিলাম আপনিও সেইরূপ করিয়াছেন দেখিয়া সুখী হইলাম। আমাকে যে সকল সংবাদ আপনি জিজ্ঞাসা করিয়াছেন তাহা এ পর্যন্ত কিছুই আমি সংগ্রহ করিতে পারি নাই। কল্য দেওয়ানজি কলিকাতা যাত্রা করিবেন, সেখানে 5 থেকে 7 দিন থাকিবেন। তাহার ঠিকানা 65 নম্বর মানিকতলা স্ট্রিট। যদি পারেন তাহার সহিত সাক্ষাৎ করিয়া আপনার যাহা জ্ঞাতব্য জানিয়া লইবেন। আপনি লিখিয়াছেন আরও কিছুদিন আমার এইখানে থাকা আবশ্যক, কিন্তু আজকাল বউরানী আমার প্রতি তেমন আর প্রসন্ন নহেন। তাহার সহচর জুটিয়াছে, সহচরী এখন নিষ্প্রয়োজন। আপনি দেওয়ানজিকে বলিয়া দেখিবেন। আজ তবে আসি। আপনার অনুগত কনক। পত্রখানি পাঠ করিয়া খগেন্দ্র দেওয়ালের ঘড়ির পানে চাহিল। দেখিল বেলা 3টা বাজিয়াছে। ভাবিল, যাই, এখন গেলে নিশ্চয়ই দেখা পাইব। বিলম্বে হয়তো তিনি বাহির হইয়া যাইবেন। খগেন্দ্র তখন উঠিয়া আলমারি খুলিয়া কয়েকটা জামা বাহির করিয়া পরীক্ষা করিতে লাগিল। দেখিল একটার বুকের কাছাটায় একটু ছেঁড়া আছে। কয়েকখানি ধুতি বাহির করিল, যেইখানি সর্বাপেক্ষা পুরাতন দিস্তা পার, সেইখানি রাখিয়া আলমারি বন্ধ করিয়া দিল। সেই ধুতিখানা পরিয়া ছেঁড়া জামাটি গায়ে দিয়া একখানি আধময়লা রেশমি চাদর কাঁধের উপর ফেলিয়া খগেন্দ্র সিঁড়ি দিয়া নামিল। বাহির হইবার পূর্বে হস্তের ছাতাটির প্রতি চাহিয়া দেখে সেটি উত্তম কাপড়ের ছাউনিযুক্ত, বাটে রূপা লাগানো আছে। ভৃত্য ক্ষুদিরামকে সেইখানে দেখাইয়া বলিল, তোর ছাতা আছে? আজ্ঞে হুজুর। নিয়ে আয়। ক্ষুদিরাম ছুটিয়া গিয়া নিজের ছাতাটি আনিয়া দিল। খগেন দেখিল সেটি পুরাতন এবং অল্প মূল্যেরই বটে। পছন্দ হইল। নিজের ছাতাটি ক্ষুদিরামের হাতে দিয়া বলিল, উপরে রেখে আয়, তোরটা আমি নিয়ে চললাম। ক্ষুদিরাম প্রভুর মুখ পানে অবাক হইয়া চাহিয়া রহিল। সহসা দেখিল বাবুর গায়ের জামাটিও ছেঁড়া। তাই সে আরও বিস্মিত হইল। ব্যাপারটা কি? অনুমান করিবার চেষ্টা করিতেছে। এমন সময় খগেন বলিল, যা না, হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? বলিয়াই খগেন বাহির হইয়া গেল। ক্ষুদিরাম উপরে গিয়া অনেকক্ষণ বসিয়া বসিয়া ভাবিল, সে এখানে এতদিন চাকরি করিতেছে, এরূপ বেশে তো বাবুকে কখনোই বাহিরে যাইতে দেখে নাই। ভাবিতে ভাবিতে হঠাৎ তাহার মনে পড়িল তাহাদের গ্রামের শিবদাস মুখও একবার এইরূপ করিয়াছিল। শিবদাসের দোকানে বিলক্ষণ চতি, তাহার কাঁচা গোল্লার বড়ই সুখ্যাতি। আশেপাশের 5খানা গ্রামের লোক তাহার দোকানের বাঁধা খরিদ্দার। টাকার মতো সালসা আর নাই। তা সেই সালসার প্রভাবে শিবদাসের চেহারাখানিও দিব্য মোটাসোটা গোলগাল তৈলচিক্কন। এমন সময় হঠাৎ একদিন তাহার ওপর ইনকাম ট্যাক্সের এক নোটিশ আসিয়া উপস্থিত। শিবদাস বড় চতুর লোক। বিলক্ষণ বুঝিল এ চেহারা দেখিলে হাকিম শুনিবে না। তাই সে গোটা 2 দিন অস্নাত ও অভুক্ত অবস্থায় কাটাইয়া ছিন্ন মলিন বস্ত্র পরিধানে সদরে যাত্রা করে। ইনকাম ট্যাক্স হাকিমের সম্মুখে দাঁড়াইয়া এইরূপ কাতর ক্রন্দন করিতে থাকে যে তিনি তাহার ট্যাক্স একেবারে মাফ করিয়া দেন। এই ঘটনা স্মরণ হওয়াতে ক্ষুদিরাম অকুলে কুল পাইল। বিজ্ঞভাবে ঘাড়টি নাড়িয়া বলিল, বুঝেছি, বাবু ইনকাম ট্যাক্স ও হাকিমের কাছে দরবার করতে যাচ্ছেন। এইদিকে খগেন্দ্র বড় রাস্তায় পৌঁছিয়া দেখিল ধর্মতলার দিকে একখানি ট্রাম গাড়ি যাইতেছে। পকেটে পয়সা ছিল, তথাপি ট্রামে উঠিল না। সেই রৌদ্রে ছাতাটি মাথায় দিয়া পদব্রজে চলিল। যথাসময়ে খগেন্দ্র 65 নম্বর মানিকতলায় পৌঁছিল। একজন উড়িয়া খানসামাকে দেখিতে পাইয়া বলিল, ওহে, এই বাড়ি কার? খানসামা বলিল, সুবোধ বাবুর। দেখো, রঘুনাথ মজুমদার মহাশয় কি এখানে থাকেন? রঘুনাথ মজুমদার? তিনি কে? বাঁশুলি পাড়ায় থাকেন।
তখন খানসামা বলিল, ও বাসুলিপাড়ার দাওয়ানজি? হ্যাঁ হ্যাঁ, এসেছেন বটে। তাকে একবার খবর দিতে পারো? কেন? কাজ আছে। আপনি কোথা থেকে এসেছেন? এই কলকাতা থেকেই। কি বলবো? বলো যে খগেনবাবু এসেছেন, আপনার সঙ্গে একবার দেখা করতে চান। যদি জিজ্ঞাসা করেন খগেনবাবু কে, বলো খগেনবাবু উকিল। এই উকিল কথাটি শুনিয়া খানসামার মনে একটু সসম্ভ্রম উপস্থিত হইল। বলিল, আপনি উকিল? খগেন ঈষৎ হাসিয়া বলিল, হ্যাঁ, কিন্তু আমি না হয়ে তুমি উকিল হলে ভালো হতো, যেরকম জেরাটেরা করছো। খানসামা এই রসিকতাটুকু বুঝিতে পারিল না। বলিল, আচ্ছা, আপনি বৈঠকখানায় বসুন, আমি দাওয়ানজিকে খবর দিচ্ছি। খগেন বৈঠকখানায় প্রবেশ করিয়া টেবিলের নিকট একটি চেয়ারে বসিল। ভিত্তিগুলি সুন্দর সুন্দর চিত্রে সজ্জিত। মধ্যস্থলে একখানি বৃহৎ তৈলচিত্র আছে। মেঝেটি শতরঞ্জ মোড়া। টেবিলের অন্যদিকে জাজিমে মোড়া একখানি তক্তপোষ রহিয়াছে। স্থানে স্থানে কয়েকটি তাকিয়া বালিশ। টেবিলের ওপর কয়েকখানি বাংলা মাসিকপত্র পড়িয়াছিল। তাহারই একখানি তুলিয়া খগেন্দ্র পাঠ করিতে লাগিল। কয়েক মিনিট পর খানসামা ফিরিয়া আসিয়া বলিল, বাবু, দাওয়ানজি ঘুমোচ্ছেন। কখন উঠবেন? আর বেশি দেরি নেই। আপনি বসবেন কি? হ্যাঁ, আমি রইলাম। তিনি জাগলেই তাকে বলো। তামাক দেব? না, বড় গ্রীষ্ম, পাখাটা খুলে দাও। বৈদ্যুতিক পাখার চাবি খুলিয়া দিয়া খানসামা প্রস্থান করিল। খগেন্দ্র তখন মাসিকপত্রখানি ফেলিয়া টেবিলে হেলান দিয়া হাতের উপর মাথা রাখিয়া চিন্তামগ্ন হইল। ভাবিতে লাগিল, যা মনে করেছিলাম তা তো হলো না। বৌরানীকে বিধবা বিয়ে করাটা তো ফসকেই গেল। কোথাকার কে তার ঠিকানা নেই, উড়ে এসে জুড়ে বসল। কনক তো লিখেছে, তার দৃঢ় বিশ্বাস ওই লোকটা ভবেন্দ্র নয়। আর ওই সুরবালাটাই বা কে? গঙ্গায় ভেসে এসে উপস্থিত। আর দুজনেই যে ষড়যন্ত্র করে আসেনি তাও কনকের বিশ্বাস। আমার বোধ হয় ওটা কনকের ভুল, নিশ্চয়ই ষড়যন্ত্র করেই এসেছে। বিধবা বিয়ে তো অদিষ্টে নেই দেখছি। তবু ওই ভবেন্দ্রটাকে যে কে ধরতে পারি তাহলে কিঞ্চিত অর্থগম হয়। আপাতত লাখখানেক টাকা আমার বিশেষ দরকার। এই রহস্যটি যদি ভেদ করতে পারি তবে ভবেন্দ্রকে গিয়ে বলি, বাপু হে, আমি সবই জেনেছি, সাক্ষী সাবুত সব মজুদ। এখন বার করো দেখিনি 1,00,000 টাকা। এখন নগদ 1,00,000 সেলামি আর মাসিক 1,000 টাকা পেনশন হলেই আমার হবে। শিকার হও উত্তম, না হও তো বলো থানায় যাই। তা মাসে 1,000 টাকা হলে আমার একরকম করে চলে যাবে। বৌরানীকে বিয়ে করতে পারতাম, 16 আনার মালিক হতাম। তা যখন হলোই না, এই হলেই বাঁচি। ঘর পোড়া বাস যা হয় তাই লাভ। চিন্তাস্রোতে এইরূপ গা ভাসাইয়া খগেন্দ্র কত কি অভিসন্ধি করিতে লাগিল। ক্রমেই ঘড়িতে ঢং ঢং করিয়া 4টা বাজিল। বাহিরে বরফওয়ালা তাহার সাদা গলায় হাঁকিয়া গেল, আর সঙ্গে সঙ্গে পূর্বকথিত খানসামা আসিয়া দ্বারে দাঁড়াইয়া বলিল, দাওয়ানজি উঠেছেন, খবর দিয়েছি। প্রায় 10 মিনিট পরে দাওয়ানজি তাহার বিপুল দেহখানি লইয়া চটি জুতা পায়ে খালি গায়ে হেলিতে দুলিতে আসিয়া প্রবেশ করিলেন। খগেন্দ্র চেয়ার ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, আমাকে চিনতে পারেন? দেওয়ানজি বলিলেন, খগেন্দ্রবাবু, প্রণাম, বসো বসো। তারপর খবর ভালো তো?
খগেন্দ্র বলিল, আগে হ্যাঁ। আপনার কি আজই আসা হয়েছে? হ্যাঁ, আজ বেলা 9টার সময় এসে পৌঁছেছি। তা তুমি আমার সন্ধান পেলে কি করে? কনকলতা লিখেছিলেন বুঝি? আগে হ্যাঁ। আপনার শরীর বেশ ভালো আছে তো? আর বাবা, 60 বছর বয়স হলো, এখন শরীর ভালো মন্দ। তা তোমার খবর কি বলো? পশ্চিমে কোথাও যাবার ঠিক করলে? কই আর করলাম। দেরি করছো কেন? খগেন্দ্র মুখখানি বিমর্ষ করিয়া বলিল, অর্থাভাব। পশ্চিমে গিয়ে ওকালতি ব্যবসা ফেঁদে বসতে হলে তো কিছু টাকা চাই। আইনের বই অন্তত 200-300 টাকা লাগবে। তাছাড়াও কাপড় চোপড়, টেবিল চেয়ার আলমারি এসব তো চাই। তারপর কোথাও গিয়ে বসবা মাত্রই কিছু মক্কেলের ভিড় লেগে যাবে না? অন্তত 5-6 মাসের বাসা খরচটা তো হাতে করে নিয়ে যেতে হবে। দেওয়ানজি মনে মনে বলিলেন, তোমার যেরকম আইন জ্ঞান, 5-6 মাসের কেন, 5-6 বছরের বাসা খরচটা হাতে করে নিয়ে যেতে পারলেই ভালো হয়। আর প্রকাশে বলিলেন, একটি মাস্টারি করতে না? আগে হ্যাঁ, 40 টাকা মাইনের একটি মাস্টারি করতাম, এখন বেড়ে 50 টাকা হয়েছে। মেসের বাসায় থাকি, কায়ক্লেশে যতদূর কম খরচে পারি চালাচ্ছি। টাকাটা হাতে হলেই বেরিয়ে পড়ব। তা কোথায় যাবে কিছু স্থির করেছ? আগে হ্যাঁ, সেটা একরকম স্থির করাই আছে। গয়া যাব। গয়া? ওহে কেষ্টদাস, কোথা গেলে? এক ছিলেম তামাক সাজতো বাপু। গয়া? তা বেশ জায়গা, তীর্থস্থান। ওদিকে মামলা মোকদ্দমা খুব হয়? খগেন্দ্র একটু হাসিয়া বলিল, তা মন্দ হয় না, তবে সেখানে একটা ভারী সুবিধে আছে। দেওয়ানজি বলিলেন, তামাক সেখানকার উৎকৃষ্ট? খগেন্দ্র একটু হাসিয়া বলিল, আজ্ঞে না, তামাকের কথা বলিনি। একটা খুব সুবিধে সেখানে এই যে প্র্যাকটিস যদি জমে গেল তাহলে তো আর কথাই নেই। আর তা যদি না জমলো, কমিশন করেও খেতে পারবো। সেইখানে খুব বাটোয়ারা মোকদ্দমা হয়, উকিলেরা বড় বড় কমিশন পায়। শুনেছি সেইখানে জুনিয়র উকিলেরাও নাকি অনেক কমিশন করে মাসে 200-300 টাকা রোজগার করে। এমন সুযোগটি আর কোনো জেলাতেই নেই। দেওয়ানজি বলিলেন, তবে সেই ভালো, গয়াতেই যেও। আজ্ঞে হ্যাঁ। তাই আপনার কাছে এসেছিলাম একটা কথা জিজ্ঞাসা করতে। এই সময় কৃষ্ণদাস ভৃত্য গড়গড়া হাতে করিয়া কলিকায় ফুৎকার দিতে দিতে প্রবেশ করিল। নল মুখে দিয়া 2-4 টান টানিয়া দেওয়ানজি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ, কি যেন বলছিলে? আগে জিজ্ঞাসা করছিলাম, এখন তো বাবু বাড়ি এসেছেন, কনককে কি আর বউরানির দরকার হবে? দেওয়ানজি গড়গড়ায় আরও 2-4 টান টানিয়া বলিলেন, তা আমি কি করে বলবো বাপু, সে বউরানী জানেন। বউরানী যে কনকলতার ওপর ইদানিং অসন্তুষ্ট তাহা দেওয়ানজি শুনিয়াছিলেন। মুখখানি ম্লান করিয়া খগেন্দ্র বলিল, আপনারা বড় লোক, আমার বোনটি আপনাদের আশ্রয়ে ছিল, আমিও নিশ্চিন্ত ছিলাম। কনক যতদিন সেইখানে আছে ততদিন মেস থেকে কষ্টসৃষ্টে কিছু টাকা জমাতে পারি। সে যদি সেইখানে থেকে চলে আসে, আমায় মেস ছেড়ে দিয়ে আবার বাড়ি ভাড়া করতে হবে। 50টি টাকায় সংসার খরচ কুলোবে না, বরং যা 2 পয়সা জমিয়েছিলাম তাও যাবে। তাহলে আমার ওকালতি করা, অবস্থার উন্নতি করা এসবই আকাশ কুসুম হয়ে যাবে। মাস্টারি করে আধপেটা খেয়েই জীবন কাটাতে হবে। বলিয়াই খগেন্দ্র মাথাটি নিচু করিয়া একটি বড় রকমের দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহার অবস্থা দেখিয়া দেওয়ানজির মনে দুঃখ হইল। কিয়ৎক্ষণ নীরবে বসিয়া ধূমপান করিতে লাগিলেন। অবশেষে বলিলেন,
আচ্ছা, তুমি আর সেজন্য ভেবো না। আমি গিয়ে বউরানীকে জিজ্ঞাসা করব এখন। যদিও বা তিনি বলেন যে কনকলতাকে আর তার আবশ্যক নেই, সে আমি তাকে অনুরোধ করব যাতে তোমার ভগিনী এখন 2-1 বছর থাকতে পারে। সে বন্দোবস্ত করে দেব। তারপর তুমি গয়া গিয়ে প্র্যাকটিস জমিয়ে তোমার বোনকে নিয়ে যেও। খগেনের মুখখানি আনন্দে উৎফুল্ল হইয়া উঠিল। মনে মনে ভাবিল, একটা কাজ হাসিল হইয়াছে। এখন তথাকথিত ভবেন্দ্র সম্বন্ধে 2-4টি কথা জিজ্ঞাসা করিয়া দেখা যাও। তাই 2-4টি অন্য কথার পর জিজ্ঞাসা করিল, বাবু বরাবরই কি কাশীতেই ছিলেন? কাশী হইতে যে প্রথম সংবাদ আসে ইহা খগেন্দ্র কনকলতার পত্রে জানিয়াছিল। দেওয়ানজি বলিলেন, না, কাশীতে বেশি দিন ছিলেন না। বাড়ি আসবার আগে দিন কতক কাশীতে ছিলেন মাত্র। খগেন্দ্র উচ্ছ্বসিত হইয়া বলিল, কাশী? আহা, কাশী বড় সুন্দর স্থান। বাবা যখন বেঁচে ছিলেন 6 মাস আমরা কাশীতেই ছিলাম কি না। ওই দশাশ্বমেধ ঘাটের কাছেই আমাদের বাসা ছিল। সন্ধ্যার পর দশাশ্বমেধ ঘাটে বসলে আর উঠে আসতে ইচ্ছে করতো না। তা বাবু কাশীতে কোনখানে ছিলেন? দশাশ্বমেধেরই কাছাকাছি এক যাত্রী বাড়িতে। যাত্রী বাড়িতে? দশাশ্বমেধ ঘাটের কাছে আমাদের একজন চেনা লোক আছেন, যাত্রীওয়ালা। তার নাম রামদাস। বড় ভালো লোক। বাবু কোন বাড়িওয়ালার বাড়িতে ছিলেন? এই প্রশ্নটি শুনিয়া দেওয়ানজির গড়গড়ার ডাক বন্ধ হইয়া গেল। তিনি একটু সন্দিগ্ধভাবে খগেন্দ্রের মুখের পানে চাহিলেন। শেষে বলিলেন, সে কথা তো বাবুকে আমি জিজ্ঞাসা করিনি। কেন? কোনো প্রয়োজন আছে? তখনও তাহার তীক্ষ্ণ দৃষ্টি খগেন্দ্রের ওপর স্থাপিত। খগেন্দ্র বুঝিল, তৎক্ষণাৎ অন্য কথা পাড়িল। প্রায় 10 মিনিট পর বলিল, তাহলে এখন উঠি। তা আপনি এখন আছেন তো? হ্যাঁ, এই দিন 5-6 আছি। কতগুলো কাজকর্ম আছে, সেগুলো সেরে তবে বাড়ি যাব। আচ্ছা, আবার এসে দেখা করব এখন। আপনি বোধহয় এই কয়দিন ব্যস্তই থাকবেন। যদি এসে দেখা না পাই, ফিরে যাই, বলা রইল। গরিবের কথা ভুলবেন না। বলিয়াই খগেন উঠিয়া দাঁড়াইল। উঠলে? আচ্ছা, এসো। প্রণাম। খগেন্দ্র তখন বিদায় লইল। দেওয়ানজি আরেক ছিলিম তামাকের হুকুম করিলেন। বাড়ি গিয়া খগেন ভাবিতে লাগিল, এই দেওয়ানজি লোকটি সহজ নহে। ইহাকে ভুলাইয়া কথা বাহির করা একেবারেই অসম্ভব। জমিদারি কার্য করিয়া যে ব্যক্তি চুল পাকাইয়াছে, কত লোককে ঠকাইয়াছে, কত জজ ম্যাজিস্ট্রেটের চোখে ধুলি নিক্ষেপ করিয়াছে, তাহার চোখে ধুলি দেওয়ার চেষ্টা বাতুলতা মাত্র। সুতরাং অন্য কোনো উপায় দেখিতে হইবে। প্রতিদিন সন্ধ্যার পর খগেন্দ্র বেড়াইতে বাহির হইত। নানারূপ আমোদ প্রমোদ করিয়া অনেক রাত্রে বাড়ি ফিরিত। আজ আর সে বাহির হইল না। আপনার বসিবার কক্ষে একখানি ইজি চেয়ারে পড়িয়া চক্ষু মুদিত করিয়া কেবলই চিন্তা করিতে লাগিল। তাহার যে মহাবিপদ উপস্থিত। কলিকাতা শহরে এমন ধনী মহাজন অল্পই আছে, যাহার কাছে খগেন্দ্র ঋণগ্রস্ত নহে। কেহ কেহ নালিশ করিয়া ডিগ্রি পাইয়াছে, কাহারও কাহারও নালিশ এখনও বিচারাধীন। অনেকেই নালিশ করিবে বলিয়া শাসাইতেছে। যাহারা ডিগ্রি পাইয়াছে তাহারা কোন দিন আসবাবপত্র বাড়িখানি ক্রোক করিতে আসে ঠিকানা নাই। 2-1 মাসের মধ্যে অন্তত 50-60 হাজার টাকা সংগ্রহ করিতে না পারিলে তাহার আর উপায় নাই। খগেন্দ্র মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। বসিয়া কেবল এই সকল কথাই চিন্তা করিতে লাগিল। ক্ষুদিরাম চা আনিয়া দেখিল বাবুর এই অবস্থা। মনে মনে বলিল, সুবিধে হয়নি, সুবিধে হয়নি।
রাত্রে খগেন্দর নামমাত্রই আহারে বসিল, বিছানায় পড়িয়া ঘুমাইল না, কেবল এপাশ ওপাশ করিতে লাগিল আর ভাবিতে লাগিল। রাত্রি যখন 12টা তখন সে মহা উৎসাহের সহিত উঠিয়া বসিল, আপন মনে বলিতে লাগিল, হয়েছে, এইবার নিঘাত হয়েছে। বাতি জ্বালিয়া কাগজ কলম লইয়া লিখিতে বসিল। বঙ্গ সাহিত্যে যুগান্তর, অচিন্তিতপূর্ব অভাবনীয় স্বল্পাতীত, নতুন কাণ্ড, ইতিহাস প্রত্নতত্ত্ব ভ্রমণ বৃত্তান্ত জীবনচরিত ও কিংবদন্তির অপূর্ব সমন্বয়। বঙ্গীয় জমিদার চরিতমালা। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বঙ্গভূমিতে কমলার বরপুত্র ভূমধ্যিকারিগণই প্রকৃত ভূষণস্বরূপ। ইহাদের বংশাবলীর ইতিহাস বঙ্গদেশের ইতিহাসের সর্বপ্রধান অংশ। আজ আমরা সেই ইতিহাস উদ্ধার করিবার জন্য বদ্ধপরিকর। এই মহাগ্রন্থে বঙ্গের বহু সংখ্যক জমিদার বংশের আমূল ইতিহাস প্রকাশিত হইতেছে। সেই সঙ্গে সঙ্গে উক্ত মৃত মহানুভবগণের প্রতিষ্ঠিত দেবমন্দির, জলাশয়, চতুষ্পাঠী প্রভৃতি এবং অন্যান্য পূর্তকার্যেরও সচিত্র বিবরণ প্রদত্ত হইবে। আমাদের প্রতিনিধিগণ বঙ্গের গ্রামে গ্রামে গমন করিয়া এই সকল বিবরণ সংগ্রহ করিয়াছেন এবং এখনও করিতেছেন। প্রধান প্রধান জমিদার বংশের বর্তমান বংশধরগণের সচিত্র জীবনচরিত পুস্তকে সন্নিবিষ্ট হইতেছে। 150 পৃষ্ঠার অধিক প্রায় 300 হাফটন ছবিসহ বিপুল ও মহাপ্রয়োজনীয় গ্রন্থের মুদ্রাকরণ বহু ব্যয়সাধ্য। আমরা অকাতরে যেরূপ পরিশ্রম ও রাশি রাশি অর্থ ব্যয় করিতেছি, তাহাতে পুস্তকের মূল্য 10 টাকা ধার্য করিলেও অধিক হইত না। কিন্তু বহি বিক্রয় করিয়া আমরা লাভের প্রত্যাশাহী নয়, দেশের উপকারই আমাদের উদ্দেশ্য। মুদ্রানিধির ব্যয়স্বরূপ 4 টাকা মাত্র লইয়া এই মহাগ্রন্থ আমরা জনসমাজে বিতরণ করিব। ভাদ্র সংক্রান্তির মধ্যে পত্র লিখিয়া যাহারা গ্রাহক হইবেন, তাহাদের পক্ষে এই নিয়ম, তাহার পর মূল্যবৃদ্ধি। 1 আশ্বিন পুস্তক প্রচারিত হইবে। যাহারা হাতে লইবেন তাহারাই 4 টাকায় পাইবেন। ডাকমাশুল ও ভিপি খরচ স্বতন্ত্র। ক্যালকাটা পাবলিশিং কোং, 45 হরিমোহন পালের লেন, কলিকাতা। এই মূসাবিদাটি প্রস্তুত করিবার পর খগেন্দ্রের তপ্ত মস্তিষ্ক কতকটা শীতল হইল। তখন সে বাতি নিভাইয়া ঘুমাইল। পরদিন প্রাতে উঠিয়া চা পান শেষ করিয়াই খগেন্দ্র বাহির হইয়া পড়িল। মসজিদ বাড়ি স্ট্রিটের একখানি ছাপাখানায় গিয়া প্রিন্টারকে ডাকিয়া বলিল, মশায়, আমায় এইটি শিগগির ছেপে দিতে পারেন? বলিয়াই পূর্বোক্ত হ্যান্ডবিলখানি প্রিন্টারের হাতে দিল। প্রিন্টার সেটি দেখিয়া বলিল, কবে চাই? আজই 10টার মধ্যে। প্রিন্টার ঘাড় নাড়িয়া বলিল, 10টার মধ্যে হয়ে উঠবে না, সন্ধ্যের সময় দিতে পারি। কত হাজার ছাপতে হবে? 100। মোটে 100? হ্যাঁ। প্রিন্টার লোকটি কিছুক্ষণ ভাবিল, মাঝে মাঝে খগেন্দ্রের মুখের পানে চাহিতে লাগিল। ক্রমে বলিল, ও বুঝেছি, এখন 100 ছেপে বিলি করে দেখবেন, যদি তেমন ফল হয় তবে বেশি ছাপবেন, নয়? খগেন হাসিয়া বলিল, ঠিক ধরেছেন। নিজের তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় প্রদান করিয়া প্রিন্টারের মনে একটা আত্মগৌরব উপস্থিত হইল। বলিল, আচ্ছা, একটা কথা বলবো? কি? এই যে লিখেছেন পুস্তকের মুদ্রাঙ্কন আরম্ভ হইয়া গিয়াছে, ব্যবসাদারির ছাপা তো মোটেই আরম্ভ হয়নি। যদি তেমন অর্ডার আসতে থাকে তবেই ছাপতে আরম্ভ করবেন, নইলে এই পর্যন্ত? খগেন্দ্র মনে মনে হাসিল, বলিল, উহ, আপনার কি বুদ্ধি, ঠিক অবিকলটি ধরেছেন। প্রিন্টার অত্যন্ত খুশি হইয়া উঠিল, বলিল, আগে এই কার্য করতে করতে চুল পাকালাম,
আচ্ছা, 11টার সময় আপনি আসবেন। এর মধ্যে দুটো প্রুফ আমরা দেখে রাখব। আপনি শেষ প্রুফটা দেখে দিয়ে বসে থাকবেন। আপনার সামনেই ঝরঝর করে 12টার মধ্যে ছেপে দেব। কাগজের জন্য একটা টাকা দিয়ে যান। খগেন্দ্র একটা টাকা দিয়া সেইখান হইতে বাহির হইল। চিতপুর রোডে তাহার পরিচিত একজন ফটোগ্রাফার ছিল, তাহার নাম ভুবন। খগেন্দ্র সেই ফটোগ্রাফারের দোকানে গিয়া উপস্থিত হইল। খগেন্দ্র প্রবেশ করিবা মাত্র ভুবন বলিল, আসুন আসুন, অনেকদিন পর যে। খগেন্দ্র একখানা চেয়ার টানিয়া বসিয়া বলিল, বিশেষ প্রয়োজনে এসেছি। মফস্বলে যেতে পারবে? কবে? আজ সন্ধ্যার গাড়িতে। রীতিমতো দক্ষিণা পাবে। পারব। কি করতে হবে? ওই একজন জমিদারের ফটো তুলে আনতে হবে, আর তাকে জিজ্ঞাসা করে তার জীবনচরিত লিখে আনতে হবে। ভুবন বলিল, ব্যাপার কি? খগেন্দ্র হাসিতে হাসিতে বলিল, দেশ শুদ্ধ হৈ হৈ পড়ে গেছে, আর তুমি বললে ব্যাপার কি? আমি যে বই ছাপাচ্ছি জানো না? না। কি বই ছাপাচ্ছেন? ওই বঙ্গীয় জমিদার চরিতমালা। ওই যত সব বড় বড় জমিদারের জীবন চরিত থাকবে তাতে, আর ছবি থাকবে। বিক্রি হবে? এরই মধ্যে 500-700 অর্ডার এসে গেছে। অনেক জমিদার উপযাচক হয়ে নিজের নিজের ছবি আর জীবন চরিত লিখে পাঠাচ্ছে। কোনো জমিদার 10, কেউ 20, কেউ আবার 50 কপি বইয়ের অর্ডার দিয়েছে। ভুবন হাসিয়া বলিল, বন্ধু বান্ধবদের বিলোবে বোধহয়। তা ফন্দি করেছেন ভালো। আপনার খুব মাথা কিন্তু। তা আমায় কোথায় যেতে হবে? বাঁশুলিপাড়া। সে আবার কোথা? খগেন তখন ভুবনকে বাঁশুলিপাড়া যাওয়ার সম্বন্ধে সমস্ত উপদেশ দিয়ে দিল। জমিদারের নাম ও সংক্ষিপ্ত পরিচয় দিয়া বলিল, তুমি কাল গিয়ে পৌঁছবে। যত শীঘ্র পারো কাজ সেরে চলে আসবে। 2-4 দিনের বেশি যেন দেরি না হয়। কেন বলুন দেখি? সেই জমিদারের এক বুড়ো দেওয়ান আছে, ভারী ধড়িবাজ। সে থাকলে সব পণ্ড করে দেবে। সে না থাকলে যদি 25খানা বইয়ের অর্ডার আনতে পারতে, সে গিয়ে পৌঁছলে 1খানার বেশি অর্ডার পাবে না। বুঝেছি। তা কি কি জিজ্ঞাসা করে লিখে আনবো বলে দিন। খগেন্দ্র বলিল, হ্যান্ডবিল ছাপা হচ্ছে, একটা সময় তোমায় এনে দেব। প্রথমে হ্যান্ডবিল খানকতক বাবুকে পাঠিয়ে দেবে, তারপর তার ছবি তুলে নেবে। খান 4-5-6 নানা রকম পস্টারে, আর জীবনচরিত সম্বন্ধে এই কথাগুলো বিশেষ করে জেনে এসো। এই বলিয়া খগেন তাহাকে উপযুক্ত উপদেশ দিতে লাগিল। উঠিবার সময় বলিল, আর একটা কথা, খবরদার যেন খুনাক্ষরেও আমার নামটি করো না। যদি জিজ্ঞাসা করে কারা এসব করছে, যা মনে আসে একটা কিছু বলে দিও, বুঝলে? বুঝেছি। যদি আমার কার্যটি করে আসতে পারো, তাহলে ফি যা তা তো পাবেই। তার উপর ভালো করে তোমায় খুশি করে দেব। আজ সন্ধ্যার গাড়িতেই তোমার যাওয়া নিশ্চয়। নিশ্চয়। এই নাও, খরচের টাকাটা নাও, আর ফির বাবদ কিছু নাও। বলিয়াই খগেন ভুবনের হাতে কয়েকখানি নোট দিল। চতুর্থ দিবসে ভুবন ফিরিয়া আসিয়া স্টেশন হইতে একেবারে খগেন্দ্রের বাড়িতে গিয়া নামিল। বলিল, মশায়, এমন জায়গাতেও পাঠিয়েছিলেন? কেন, কি হলো? কিছুই হলো না। কাল সকালে বাবুর সঙ্গে দেখা হলো। আমাকে তো যাচ্ছে তাই বললেন। আগে হ্যান্ডবিলগুলো তাকে পাঠিয়েছিলাম কি না? কি বললেন? বললেন ওসব তোমাদের জুয়া চুরি। দেশে এত বড় বড় রাজা জমিদার থাকতে আমার কাছে কেন এসেছো? ছবি ছাপাতে হয়, জীবনচরিত লিখতে হয়, বড় বড় রাজা মহারাজের কাছে যাও। বর্ধমানে রয়েছেন, কুচবিহারে রয়েছেন, নাটোরে রয়েছেন, কাশিমবাজার, দীঘাপতিয়া। সেখানে না গিয়ে আমার কাছে এসেছো কেন? আমি ছবিও তুলতে দেব না, জীবনচরিত বলবো না।
অতঃপর ভবেন্দ্র যে জুয়াচোর সেই সম্বন্ধে খগেন্দ্রের কোনো সন্দেহই রহিল না। সেই দিন বৈকালে দেওয়ানজিকে গিয়া বলিল, গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ হয়েছে, কনককেও অনেক দিন দেখিনি। যদি অনুমতি করেন তবে আপনার সঙ্গে বাঁশুলি পাড়ায় যাই। দেওয়ানজি স্নেহপূর্ণ স্বরে বলিলেন, যাবে? তা বেশ তো, আমি পরশু যাব, আমার সঙ্গে চলো। যথাদিনে খগেন্দ্র দেওয়ানজির সহিত বাঁশুলি পাড়ায় গিয়া পৌঁছিল। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না গল্পখানা কেমন লাগছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে যান। নমস্কার।